নমস্কার সবাইকে, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড প্রশ্ন এবং উত্তরের একটি পর্ব। এর আগেও আমি অনেকগুলি পর্ব আমার এই চ্যানেলে আপলোড করেছি, যাতে অনেক প্রশ্ন এবং তার সাথে উত্তর আলোচিত হয়েছে। আপনারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখেননি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেবেন। তার সাথে আজকের ভিডিওটাও সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটিতেও অনেক প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়েছে। এর সাথে সাথে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে এই প্রশ্নটার উত্তর দিলে ভালো হতো, আপনারা সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে পরের কোনো ভিডিওতে অবশ্যই দিয়ে দেব। শুরু করা যাক আজকের ভিডিও। ভারতে প্রাথমিক শিক্ষা কত প্রকারের দেখা যায়? ভারতে দু ধরনের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আছে, যথা প্রাথমিক শিক্ষা সমস্ত ধরনের সরকারি বেসরকারি স্কুলে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন চার্চ ইত্যাদি স্থানে এই ধরনের শিক্ষা হয়। পরবর্তীতে বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষা গান্ধীজি প্রবর্তিত এই স্কুলে প্রধান উদ্দেশ্য হলো হাতে কলমে কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীকে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করা। পরবর্তীতে প্রাক প্রাথমিক শিক্ষা স্তরের উদ্দেশ্য কী? উত্তরটি হলো নিজের সুস্বাস্থ্য অভ্যাসসহ নিজেদের অ্যাডজাস্টমেন্টের জন্য বিভিন্ন ধরনের দক্ষতা সৃষ্টি, যেমন নিজের পোশাক পরার অভ্যেস, টয়লেট যাওয়ার অভ্যাস, নিজের খাওয়ার অভ্যাস, পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস সৃষ্টি। শিশুদের মধ্যে সৃজনশীলতা ক্ষমতার বিকাশ ঘটানো, শিশুদের মধ্যে সাধারণ দক্ষতা গড়ে তোলা। পরবর্তী প্রশ্ন, শিশু শ্রম আইন কবে হয়? এর প্রধান বক্তব্য কী? শিশু শ্রম আইন হয় 1986 সালে। এর মূল বক্তব্য হলো 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে নিজেই কোনো কাজে নিযুক্তি নিষিদ্ধকরণ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতে প্রাথমিক শিক্ষা কেন্দ্রের প্রতিবন্ধকতা কী ছিল? প্রাচীন ভারতে প্রাথমিক শিক্ষা কেন্দ্রশালা বা পাঠশালাগুলিতে সাধারণ শিক্ষাদানের ব্যবস্থা ছিল, কিন্তু হিন্দু মন্দিরগুলিকে কেন্দ্র করে পাঠশালা গড়ে ওঠার ফলে ধর্মীয়ভাবে প্রভাব বজায় থাকত, তাই সমস্ত হিন্দুরা এই শিক্ষা লাভে সক্ষম হতো না। পরবর্তীতে এনএসপিই কি? এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? এটির ফুল ফর্ম হলো ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এই সংখ্যাটি প্রাথমিক শিক্ষার অপচয়, অনুন্নয়ন রোধ, অপুষ্টি রোধ, যাতে এই মিড ডে মিল ব্যবস্থা সংস্করণ এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকে, বিশেষ ভূমিকা পালন করে। এটি প্রতিষ্ঠিত হয় 1995 সালের 15ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, শ্রেণীকক্ষে একজন শিশু শিক্ষকের পাঠদানের সময় মন দিয়ে পড়া না শুনে ছবি আঁকে, শিক্ষক হিসেবে আপনি কি করবেন? এরকম আপনারা অনেক প্রশ্ন পেতে পারেন, যেটা আপনাদেরকে ইনস্ট্যান্ট উত্তর দিতে হবে। যেমন এই ক্ষেত্রে আপনাকে বলা হয়েছে কোনো একজন শিশু আপনি যখন পড়াচ্ছেন, সে পড়াটা না শুনে নিজের মনে ছবি এঁকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন? তো এটার উত্তর এইভাবে দেওয়া যেতে পারে যে শ্রেণীকক্ষে শিক্ষক থাকাকালীন পড়ার দিকে মন দেওয়ার উপকারিতা সম্বন্ধে শিশুটিকে বোঝাতে হবে, এবং এই ব্যাপারে তাকে সতর্ক করে দেওয়া উচিত যে পড়ার সময় বা এর বাইরে বাকি সময় যাতে ছবি আঁকতে পারে সেই সম্পর্কে শিশুটিকে আশ্বাসও দেওয়া উচিত। মানে সেই ক্লাস চলাকালীন শিশুটিকে এইভাবে বোঝাতে হবে যে ক্লাস চলাকালীন শিশুটি যেন অবশ্যই পড়াশোনায় মন দেয়, এবং ক্লাস শেষ হলে সে নিজের মনে ছবি আঁকতেই পারে, এবং তাকে সেই সময়টাও দেওয়া হবে, এই আশ্বাস দেওয়া। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মিড ডে মিল চালু করার উদ্দেশ্য কী ছিল? শিক্ষার্থীরা যাতে সঠিক পুষ্টিজনিত খাদ্যের প্রয়োজনীয়তার সাথে সাথে শিক্ষার গুরুত্ব উপলব্ধি করতে পারে, বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষাকে আর্থিক ক্ষতির কুপ্রভাব থেকে আর অপচয় অনুন্নয়ন রোধ করতে এই ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করা হয়। বর্তমানে কিন্তু শহরেও এই প্রথার প্রচলন আছে। অনেকে কি হতো, স্কুল ছুটটা আগে কিন্তু বেশি দেখা যেত, মিড ডে মিলের ফলে এই স্কুল ছুটের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে। পরবর্তী ঠিক ওরকমই একটি প্রশ্ন, যে একজন শিশু অত্যন্ত মেধাবী কিন্তু প্রচণ্ড কম কথা বলে,
মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরে খারাপ ফল করায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে। এক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনি কি করবেন? মানে অত্যন্ত কম কথা বলার জন্য আপনি কি হচ্ছে যে মৌখিক পরীক্ষায় যখন শিশুটিকে প্রশ্ন করা হচ্ছে সে তখন সঠিকভাবে উত্তর দিতে পারছে না, কিন্তু জানেন সে পড়াশোনাতেও ভালো এবং পরীক্ষাতেও যথারীতি ভালো ফল করছে। তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয়? প্রথমত, শিশুটির কথা না বলা বা প্রচণ্ড কম কথা বলার কারণ অনুসন্ধান করতে হবে। যদি দেখা যায় শিশুটির মেলামেশায় জড়তা আছে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য শিশুদের সঙ্গে তাকে বেশি করে কথা বলার সুযোগ বা শিশুদের সঙ্গে নিজেদের কথোপকথনের মধ্য দিয়ে পড়াশোনার সুযোগ করে নিতে হবে। এছাড়াও পাঠ্য বইয়ের রিডিং পড়া, গল্প বলা, মৌখিক প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদির উপর জোর দিতে হবে। সর্বোপরি বাড়িতে মৌখিক পড়াশোনা এবং কথোপকথনের উপর জোর দেওয়ার জন্য অভিভাবকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। অর্থাৎ যাই হোক না কেন, আপনার এই যে কথা প্রচণ্ড কম কথা বলে, এটা শুধু স্কুলেই হচ্ছে নাকি আপনাকে আগে দেখতে হবে। যদি স্কুলেই হয় তাহলে কি সমস্যা আছে যার জন্য বাচ্চাটি কম কথা বলছে। আর যদি এক্ষেত্রে দুটো জায়গাতেই হয়, যেমন বাড়ি এবং স্কুল, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাড়ির অভিভাবকের সঙ্গেও আলোচনা করতে হবে, যাতে বাড়ির অভিভাবকেরাও তাকে বেশি সময় দেয় এবং তার সাথে কথোপকথনের মাধ্যমে তার এই যে জড়তা সেটা যেন কাটিয়ে উঠতে পারে। পরবর্তী প্রশ্ন, কোনো একটা বিষয় শিশুরা বারংবার বুঝতে না পারলে একজন শিক্ষকের কি করণীয়? বিষয়টি বুঝতে শিশুদের কোথায় অসুবিধে হচ্ছে তার কারণ আপনাকে প্রথমে অনুসন্ধান করতে হবে। উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরও সহজভাবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, প্রয়োজনে পড়ানোর পদ্ধতি পরিবর্তন প্রভৃতি বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া উচিত। পরবর্তী প্রশ্ন, একজন শিশু বিদ্যালয়ে যদি ছেঁড়া বা অপরিষ্কার জামাকাপড় পরে আসে, এটা হচ্ছে ছাড়া নয়, এটা হবে ছেঁড়া বা অপরিষ্কার জামাকাপড় পরে আসে, সেক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার কি করা উচিত? সর্বপ্রথম এরূপ বিষয়ের কারণ অনুসন্ধান করতে হবে। শিশুটি যদি সত্যি আর্থিক অভাবের মধ্যে থাকে, তাহলে বিদ্যালয় থেকে যাকে পোশাক সরবরাহের ব্যবস্থা করা যায় তার দিকে নজর দিতে হবে। বিদ্যালয়ে পরিষ্কার এবং তার প্রয়োজনীয়তা, পরিষ্কার পরিচ্ছন্নতার যে প্রয়োজনীয়তা সেই সম্বন্ধে শিশুটিকে সচেতন করতে হবে। প্রয়োজনে শিক্ষক হিসেবে শিশুটির বাড়িতে অভিভাবকের সঙ্গেও বিষয়টিকে আলোচনা করতে হবে। পরবর্তী প্রশ্ন এবং আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন, শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থীর নখ কামড়ানোর অভ্যেস আছে। শিক্ষক হিসেবে তার এই আচরণ সংশোধন কিভাবে করা সম্ভব? শিক্ষার্থীদের এরকম বহু কিছু বদ অভ্যেস থেকে থাকে। শিক্ষক হিসেবে আপনি সেটার সাথে কিভাবে ডিল করবেন সেটা কিন্তু আপনাকে ভেবে যেতে হবে। সেই রকমই একটা প্রশ্ন এখানে দেখুন দেওয়া হয়েছে যে একটি শিক্ষার্থী যার নখ কামড়ানোর অভ্যেস রয়েছে। তো উত্তরটা এভাবে দেওয়া যেতে পারে যে শিক্ষার্থীটিকে ভালোভাবে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। এই বদ অভ্যাসটির অপকারিতা এবং ক্ষতিকর প্রভাবগুলি সম্পর্কে শিক্ষার্থীকে ধারণা দান করা, বাড়িতেও যাতে এই বদ অভ্যাসটি সম্পর্কে সচেতন হওয়া যায় তার জন্য অভিভাবকের সঙ্গে কথা বলা ইত্যাদির বিষয়গুলির উপরেও গুরুত্ব দিতে হবে। আপনারা যখন একটি ছাত্র বা ছাত্রীর অভ্যাস পরিবর্তনের জন্য কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়ির অভিভাবককে সাথে রাখতেই হবে। বাড়ির অভিভাবক ছাড়া আপনি একা কিন্তু সেই কাজটি করতে পারবেন না। তো এই ছিল আজকের কিছু প্রশ্ন এবং উত্তর। পরবর্তী ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন এবং উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।